অচেনা অজানা বিবেকানন্দ শঙ্কর। অন্তর্লীলা পর্বে স্বামীজির শরীরের অবস্থা যে ক্রমশই খারাপ হচ্ছে তা অনুগামীরা ভালোভাবেই জানতেন। সামান্য যেটুকু সময় অবশিষ্ট রয়েছে তার পূর্ণ ব্যবহারের জন্য ব্যস্ত হয়ে পড়েছিলেন ক্ষণজন্মা মহাপুরুষ। একদিকে চলছে মঠ মিশনকে সুপ্রতিষ্ঠিত করার দুর্জয় সাধনা, অন্যদিকে রামকৃষ্ণ ভাবধারাকে দিকে দিকে ছড়িয়ে দেবার নিরন্তর প্রচেষ্টা। সেই সঙ্গে চলেছে নতুন প্রজন্মের সাধক দলকে নবযুগের প্রস্তুতির জন্য প্রশিক্ষণ। এই সব কাজ সহজ নয়, বাধাহীনও নয়। স্বামীজির সন্ন্যাসী ভ্রাতারাও ভালোবাসায় এবং আনুগত্যে তুলনাহীন। এ দেশের আধ্যাত্ম জীবনে বিবেকানন্দের গুরুভ্রাতারা যে নিঃশব্দ ইতিহাস রচনা করে গিয়েছেন তার প্রকৃত মূল্যায়ন আজও হয়নি। সন্ন্যাসী বিবেকানন্দের এক তীর্থ থেকে অন্য তীর্থে যাত্রার বিরতি নেই। এই সব তীর্থযাত্রা নিতান্ত সুগম নয়। কোথাও কোথাও দুর্গম পথের যাত্রী পথের মধ্যেই অসুস্থ হয়ে পড়েছেন, তবুও নেই চলার বিরতি। মায়াবতী ত্যাগ করেছেন বিবেকানন্দ 18ই জানুয়ারি 1901 এবং সেই দিনই ক্ষেত্রীরাজ অজিত সিং এর বেদনাদায়ক এবং কিছুটা রহস্যজনক অকাল মৃত্যু সংবাদ নতুন অনিশ্চয়তার ইঙ্গিত এঁকে দিল। যার উপর তিনি সবচেয়ে নির্ভরশীল ছিলেন তিনিই আর পেছনে রইলেন না। কিন্তু সন্ন্যাসের নাইকো চলা শেষ। বিবেকানন্দ এবার চললেন পূর্ব ভারতের তীর্থযাত্রায়। সন্ন্যাসী বিবেকানন্দের তীর্থ পরিক্রমা তো নতুন কথা নয়, কিন্তু নতুন কথাটা হলো জননীর ইচ্ছা পূরণ। গুণের ছেলেরাই তো সাগ্রহে মাকে তীর্থে নিয়ে যায়। বছরের গোড়াতে 26শে জানুয়ারি এক চিঠিতে স্বামীজি লিখেছেন, বাংলাদেশে বিশেষত মঠে যে মুহূর্তে পদার্পণ করি তখনই আমার হাঁপানির কষ্টটা ফিরে আসে। এ স্থান ছাড়লেই আবার সুস্থ। স্বামীজির সানন্দ ঘোষণা, আগামী সপ্তাহে আমার মাকে নিয়ে তীর্থ যাচ্ছি। তীর্থযাত্রা সম্পূর্ণ করতে কয়েক মাস লাগবে। তীর্থদর্শন হলো হিন্দু বিধবার প্রাণের স্বাদ। সারা জীবন আত্মীয় স্বজনদের কেবল দুঃখ দিয়েছি, তাদের এই একটি ইচ্ছা অন্তত পূর্ণ করতে চেষ্টা করছি। নিজের মাকে নিয়ে দাক্ষিণাত্যে যাওয়ার পরিকল্পনাও হয়েছিল, কিন্তু স্বামীজির রোগজীর্ণ শরীরই বাদ সেধেছিল। এক সপ্তাহ নয়, মার্চের 18 তারিখের আগে পূর্ববঙ্গের উদ্দেশ্যে বেরিয়ে পড়া সম্ভব হলো না। স্বামী ব্রহ্মানন্দের ওই তারিখের দিনলিপিটা আকর্ষক। আজ সন্ধ্যায় স্বামীজি নিত্যানন্দ ও আরও 5 জন ঢাকায় যাত্রা করলেন। স্বামীজির মা মঠে এসেছিলেন, বললেন ব্রহ্মপুত্রে স্নান করাতে। স্বামীজির কাছ থেকে রিপ্লাই টেলিগ্রাম এলো, মাকে পাঠাতে বলেছেন। ঢাকায় স্বামীজির ভগ্ন শরীর দেখে একজন ভক্ত জিজ্ঞাসা করেছিলেন, আপনার শরীর এত তাড়াতাড়ি ভেঙে গেল, আগে থেকে যত্ন নেননি কেন? স্বামীজির স্পষ্ট উত্তর, আমেরিকায় আমার শরীর বোধই ছিল না। চিঠিতে স্বামীজি লিখেছেন, আমার মা ও তার সঙ্গিনীরা 5 দিন আগে ঢাকায় এসেছেন ব্রহ্মপুত্রে পবিত্র স্নানের যোগে। একই চিঠিতে স্বামীজি জননী সমা মিসেস বুলকে আমেরিকায় জানাচ্ছেন, আমার মা ও আর সব মেয়েদের নিয়ে চন্দ্রনাথ যাচ্ছি। সেটা পূর্ব বাংলার শেষ প্রান্তে একটি তীর্থস্থান। ঢাকায় থাকার সময় স্বামীজি যে স্পষ্টভাবেই আসন্ন বিদায়কালের ইঙ্গিত দিয়েছিলেন তা এখন আমরা জানি। যখন ঢাকায় জনসভায় গম্ভীর গলায় স্বামীজি বলেছিলেন, তখন ব্যাপারটার ওপর গুরুত্ব দেওয়া হয়নি। স্বামীজি বলেছিলেন, আমি বড় জোর 1 বছর আছি, এখন শুধু মাকে গোটাকতক তীর্থ দর্শন করিয়ে আনতে পারলেই আমার কর্তব্য শেষ হয়। তাই চন্দ্রনাথ আর কামাখ্যা যাচ্ছি। তোরা কে কে আমার সঙ্গে যাবি বল। শ্রীলোকের ওপর যাদের খুব ভক্তি শ্রদ্ধা আছে শুধু তারাই সঙ্গে যাবে। স্বামী ব্রহ্মানন্দের দিনলিপি থেকে সমর্থন পাওয়া যায়, স্বামীজির মা ও বোন কামাখ্যা দর্শনেও গিয়েছিলেন। ঢাকা ও শিলং এ স্বামীজি স্বাস্থ্যের ঘোরতর অবনতি ঘটেছিল। 12ই মে 1901 স্বামী ব্রহ্মানন্দের ডায়েরি।
রবিবার স্বামীজি গুপ্ত, স্বামীজির মা, বোন, খুড়ি, রামদাদার বিধবা স্ত্রী কৃষ্ণপ্রেয়সী দত্ত সকালে শিলং থেকে ফিরলেন। গুরুপ্রাণ রামচন্দ্র দত্তর স্ত্রী কৃষ্ণপ্রেয়সীর মৃত্যুর পরের বছর 1 এপ্রিল ক্ষয়রোগে। তার শেষ ঠিকানা 11 মধুরাই লেন। এর বিয়েতেই বিলু নির্ভর হয়েছিলেন। কৃষ্ণপ্রেয়সী সম্পর্কে মহেন্দ্রনাথ লিখেছেন, আমার মাকে তিনি বিশেষ করিয়া সম্ভ্রম করিতেন। এইরূপ ধীরা, নম্রা ও মিষ্টভাষিণী স্ত্রী জগতে খুব কম দেখতে পাওয়া যায়। ব্রহ্মানন্দের ডায়েরিতে উল্লেখিত খুঁড়িটিই কি আমাদের আদালতি খুঁড়ি? মনে হয় ইনিই জ্ঞানদা সুন্দরী দত্ত, কারণ স্বামীজির দয়ার শরীর। তার শত্রু মিত্র জ্ঞান থাকতো না। কদিন আগেই তিনি প্রিয় ব্রহ্মানন্দকে বলেছিলেন, যদি একজনের মনে এ সংসার নরককুণ্ডের মধ্যে একদিনও একটু আনন্দ ও শান্তি দেওয়া যায়, সেইটুকুই সত্য। এই তো আজন্ম ভোগে দেখেছি। আসামের সৌন্দর্য যে স্বামীজিকে মুগ্ধ করেছিল তার প্রমাণ অবিশ্বাস্য প্রশস্তি গেয়ে তিনি বলেছেন, কাশ্মীরের পরে আসামে ভারতের সবচেয়ে সুন্দর জায়গা। মহামূল্যবান এই উদ্ধৃতিটুকু বোধহয় আজও আসাম পর্যটন বিভাগে নজরে পড়েনি। শরীর ভাঙছে, কিন্তু তা বলে সত্য সন্ন্যাসীর চলার পথ রুদ্ধ হতে পারে না। এক বোন এবং মিসেস ব্যানার্জিকে নিয়ে আগস্ট মাসে স্বামীজি দার্জিলিং গিয়েছিলেন। এই বোনটি কে? নাম পাওয়া যাচ্ছে প্রিয়ম্বদা দাসী। তার পরিবারের 2 জন প্রিয়ম্বদাকে আমরা দেখতে পাচ্ছি। ভূপেন্দ্রনাথ তার বইতে যে কবি প্রিয়ম্বদার উল্লেখ করেছেন তিনি প্রিয়ম্বদা বসু। সেকালে দাসী লেখাটাই রেওয়া ছিল। স্বামীজির মাও লিখতেন ভুবনেশ্বরী দাসী। মনে হয় দার্জিলিং যাত্রী স্বামীজির সম্পর্কিত বোন 123 মানিকতলা স্ট্রিটের প্রিয়ম্বদা ঘোষ স্বামীজির অশেষ অনুগ্রহ ভজনিয়া এবং সম্ভবত স্নেহের শিষ্যা। এই প্রিয়ম্বদা প্রায়ই বেলুড়ে আসতেন এবং স্বামীজির জন্য নানা রকম খাবার তৈরি করতেন, যা প্রায় সবই সেবকদের পেটে যেত। আরও একজন বোনের সন্ধান এখনই সেরে ফেলা যাক। ইনি বড় জাগুলিয়ার দুঃসম্পর্কের বোন মৃণালিনী বসু। দেহান্তের ঠিক আগে এর কাছেই স্বামীজি শেষ বেড়াতে গিয়েছিলেন। 6 থেকে 12 জুন 1902। গ্রামের জমিদার সর্বেশ্বর সিংহের কন্যা মৃণালিনী। তার স্বামী সন্ন্যাসী হয়ে বাড়ি ছেড়ে চলে যান, ফলে তিনি স্বপুত্র পিত্রালয়ে বসবাস করতেন। ইনিই বেলুড়ে ফিরবার সময় ডায়াবেটিস রোগী দাদাকে 1 ঝুড়ি কালোজাম দিয়েছিলেন। এই জাম মঠে এনে মৃত্যুর কদিন আগে স্বামীজি বিপুল উৎসাহে ফার্মেন্ট করে সিরকা বানিয়েছিলেন। সংসার সম্বন্ধে জীবনের শেষ প্রান্তে স্বামীজি যে বেশ কিছু হতাশা ছিল তাও এখন অনুসন্ধানীদের কাছে স্পষ্ট। ভক্ত শরৎচন্দ্র চক্রবর্তী একবার ঠাকুরের ভক্ত সুরেশ মিস্ত্রির কথা তুলেছিলেন স্বামীজির কাছে। মঠ প্রতিষ্ঠার জন্য এর রেখে যাওয়া 500 টাকাই একবার স্বামীজিকে ধার করতে হয়েছিল পারিবারিক মামলার জন্য। শিষ্য জিজ্ঞাসা করলেন, মহাশয় শুনিয়াছি মৃত্যুকালে আপনার তাহার সহিত বড় একটা দেখা করিতে যাইতেন না। স্বামীজির উত্তর, যেতে দিলে তো যাব, যাক সে অনেক কথা। তবে এইটা জেনে রাখবি, সংসারে তুই বাঁচিস কি মরিস তাতে তোর আত্মীয় পরিজনদের বড় একটা কিছু এসে যায় না। তুই যদি কিছু বিষয় আশয় রেখে যেতে পারিস তো তোর মরার আগেই দেখতে পাবি। তা নিয়ে ঘরে লাঠালাঠি শুরু হয়েছে। তোর মৃত্যুশয্যায় আগুন দেবার কেউ নেই, স্ত্রী পুত্র পর্যন্ত নয়। এরই নাম সংসার। শত সহস্র সমস্যায় জড়িত মৃত্যু পথযাত্রী সন্ন্যাসীর বিবেক গর্ভধারিণী জননের প্রতি কর্তব্যবোধের অগ্নি দিবারাত্র ধিকি ধিকি জ্বলছে। তার চিন্তা দেহবাসনের পর এই স্বার্থপর সংসার তার মাকে কে দেখবে? 20 মার্চ 1901 তারিখের একটি চিঠি নজরে পড়ে। আমাদের হিসেব অনুযায়ী স্বামীজি তখন ঢাকায়। মায়ের সঙ্গে মিলন হয় 25 মার্চ নারায়ণগঞ্জে। 20 মার্চ 1901 চিঠিতে স্বামীজির উদ্বেগ, আমার ভাই মহিন এখন ইন্ডিয়ায়, বোম্বের কাছে করাচিতে। শারদানন্দের সঙ্গে তার পত্র যোগাযোগ আছে। শুনেছি সে আবার বর্মা এবং চীনে যাবে।
যেসব লোক তাকে লোভ দেখাচ্ছে তাদের ওই সব জায়গায় দোকানপাট আছে। আমি ওর সম্বন্ধে মোটেই উদ্বিগ্ন নই। এরপরেই সে নির্মম মুক্তি। সে ভীষণ স্বার্থপর। হি ইজ এ ভেরি সেলফিশ ম্যান। তার আগে আমরা দেখেছি আমেরিকান মিস্টার ফক্সের কাছে চিঠিতে স্বামীজি তার ভূপর্যটক ভাইয়ের ভূয়সী প্রশংসা করেছেন। শারীরিক যন্ত্রণায় কাতর স্বামীজি বোধহয় তার মৃত্যুর পরে মায়ের দেখাশোনার ব্যাপার নিশ্চিত হতে চাইছিলেন। হয়তো তিনি মানুষচক্ষে দেখতে পেয়েছিলেন তাঁর দেহবচনের পরেই ভূপেন রাজনৈতিক আন্দোলনে জড়িয়ে পড়ে দেশছাড়া হবে। তখন কে দেখবে মাকে? সম্প্রতি শ্রীনগর পোস্ট অফিস থেকে লেখা মহেমবাবুর একটি চিঠি 24 এপ্রিল 1902 আমাদের নজরে এসেছে। চিঠির প্রাপক স্বামী সদানন্দ গুপ্ত মহারাজ বলে যিনি পরিচিত। মহেন্দ্রনাথ লিখেছিলেন, যা খবর পাচ্ছি তাতে আমাকে মায়ের যত্ন নিতে হবে। তার অবস্থা মোটেই ভালো নয়। এবার আমাকে কাজ করতে হবে, রোজগার করতে হবে, যাতে তাকে ভালোভাবে রাখা যায়। আমরা জানি 1903 থেকে ভূপেন্দ্রনাথ গোপনে স্বাধীনতা সংগ্রামে জড়িয়ে পড়েন। এমনও কি হতে পারে পরিবারের মধ্যে আরও আগে থেকে আগুন না হলেও ধোঁয়া দেখা যাচ্ছিল? মহিমকে হাতের গোড়ায় পাওয়া যাবে না বলেই কি স্বামীজি তার পারিবারিক মামলার আগুন সম্পূর্ণ নিভিয়ে ফেলবার জন্য এমন ব্যাকুল হয়ে উঠেছিলেন? মায়ের কথা তিনি যে কখনই ভুলছেন না তার আরও প্রমাণ সংগ্রহ করা সম্ভব। কাশী থেকে স্বামী ব্রহ্মানন্দকে স্বামীজি লিখেছেন 21 ফেব্রুয়ারি 1902, মা দিদিমা যদি আসতে চান পাঠিয়ে দিও। এই প্লেগ আসবার সময়টা কলকাতা থেকে সরে এলেই ভালো। শেষ পর্বে স্বামীজির শরীরের অবস্থা আমাদের মনকে ব্যথিত করে তোলে। পা ফুলে নানা রোগের লক্ষণ, হাঁটতে কষ্ট হয়, অঙ্গ প্রত্যঙ্গ এত শিথিল ও কোমল যে টিপলেই ব্যথা লাগে। দারুণ গ্রীষ্মে কবিরাজ মশাই নির্দেশ দিলেন 21 দিন জল খাওয়া বা নুন খাওয়া চলবে না। স্বামীজি প্রবল মনোবল নিয়ে অসম্ভবকে সম্ভব করলেন। শরীরের ওই অবস্থায় আগুনের পাশে দাঁড়িয়ে সানন্দে বিলিতি কায়দায় তিনি রান্নাবান্না করলেন। তাঁর কয়েকজন বাল্যবন্ধু একদিন স্বামীজিকে বলেছিলেন, তুমি যে ছেলেবেলায় বিয়ে করতে বলতে বিয়ে করবো না, আমি কি হব দেখবি, তা যা বলেছিলে তাই করলে। স্বামীজি, হ্যাঁ ভাই, করেছি বটে। তোরা তো দেখেছিস খেতে পাইনি, তার উপরে খাটুনি, বাপ কতই না খেটেছি, কিন্তু ভাই ভোগ আমার অদৃষ্টে নেই। গদিতে শুলেই রোগ বাড়ে, হাঁপিয়ে মরি, আবার মেঝেই এসে পড়ি, তবেই বাঁচি। শেষের দিকে স্বামীজির একটি চোখ ডায়াবেটিসের প্রকোপে নষ্ট হয়েছিল। সপ্তরথী রোগ একটি শরীরকে কেমনভাবে নানা দিক থেকে আক্রমণ করছে তার ধারা বিবরণী এই বইয়ের অন্য অধ্যায়ে পাঠক পাঠিকাকে উপহার দেওয়া যাবে। এখন আমাদের নিজস্ব অনুসন্ধানের শেষ পর্বে উপস্থিত হওয়া যাক। আমরা জানি 22 মার্চ 1902 সালে সারা দিন বৃষ্টি হচ্ছিল। স্বামীজির মা দিদিমা গাড়ি করে বেলুড় এসেছিলেন। 19 জুন স্বামীজি কলকাতায় গেলেন মা এবং অপর আত্মীয়দের দেখতে। আন্দাজ করা যায় পরের সপ্তাহে বোনের বাড়িতে মায়ের সম্পত্তি সংক্রান্ত যে ম্যারাথন আলোচনার ব্যবস্থা হয়েছিল তার প্রস্তুতি পর্বে এই দিন শেষ হয়েছিল। মিটমাটের এই আয়োজন হয়েছিল স্বামীজির জীবনের শেষ শনিবার 28 জুন 1902। তার আগে আরেকটি মর্মস্পর্শী দৃশ্যের বর্ণনা নতুন প্রজন্মের পাঠকদের অবগতির জন্য লিপিবদ্ধ করা প্রয়োজন। মিস ম্যাকলাউডের মুখেই শোনা যাক। এপ্রিল মাসের একদিন তিনি বললেন, জগতে আমার কিছুই নেই, নিজের বলতে আমার এক কানাকড়িও নেই। আমাকে যখন যা কেউ দিয়েছে তার সবই আমি বিলিয়ে দিয়েছি। আমি বললাম, স্বামীজি, যতদিন আপনি বেঁচে থাকবেন ততদিন আমি আপনাকে প্রতি মাসে $50 দেব। তিনি মিনিটখানেক ভেবে বললেন, তাতে কুলিয়ে নিতে পারবো তো? হ্যাঁ, নিশ্চয়ই পারবেন। অবশ্য তাতে হয়তো আপনার ক্রিমের ব্যবস্থা হবে না। আমি তখনই তাকে $200 দিয়েছিলাম, কিন্তু 4 মাস যেতে না যেতেই তিনি চলে গেলেন।